শুভ সকাল। কেমন আছো সবাই? এক সপ্তাহ পরে আজকে রবিবার তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। আমি বিলাস কুমার শীল, তোমাদের বিজ্ঞান শিক্ষক। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে। তার আগে তোমাদের জন্য আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে তোমরা অনেকেই মনে করো বা আমরাও ক্লাস নেওয়ার সময় কোনো কথার পরিপ্রেক্ষিতে হতে পারে বা অন্যান্য কোনো শিক্ষকের মাধ্যমে তোমরা এটা শুনে থাকবা বা কোনোভাবে এটা ধারণা বা মনের ভিতরে এটা পুষে রাখবা যে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের পড়ার মতন তেমন কোনো বিষয় নেই। কিন্তু এই কথাটা অনেকটাই ভুল। আমি বলবো আমাদের প্রথম যে স্টার্টিং পয়েন্ট, আমরা যখন দেখো ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা যদি হাঁটা শিখতে না পারি, আমরা যদি ভালো করে ওইটা রপ্ত করতে না পারি, হাঁটা শেখা, কিংবা আমি যদি প্রথম যখন কলম ধরলাম, আমি যখন সেই সময় যদি কলম ধরতে না পারি, সেই সময় যদি ভালো করে লিখতে না পারি, তাহলে শেষের দিকে এসে অথবা বড় হয়ে কিন্তু সেই অভ্যাসে আমরা অভ্যস্ত হতে পারি না, খুব ভালো করে রপ্ত করতে পারি না। এটা একটা বিষয় আছে। আরও একটা বিষয় আছে, দেখো যে আমরা যদি শুরু থেকে মিষ্টি ভাষায় কথা বলতে না পারি, পরিবার থেকে যদি বাবা মার কাছ থেকে আমরা ভালো করে আদব কায়দা না শিখি, তাহলে কিন্তু সেটা আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায়। আমরা আর কাউকে সম্মান দিতে ঠিক ওভাবে পারি না, যেভাবে একজন কি বলবো এটাকে, গুরুজন ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা যেভাবে সম্মান প্রদর্শন করতে চাই বা যেভাবে করা উচিত, সেভাবে আমরা সম্মান করতে পারি না। কারণ কি? আমরা আসলে শুরুতে ভালো করে শিখি নাই বা শুরু থেকে অভ্যস্ত না। তো এই কথাগুলার সঙ্গে নিশ্চয়ই আমি তোমাদের বুঝাইতে পারছি যে কি বুঝাইতে চাচ্ছি। বিষয়টা হলো এই যে আমরা প্রত্যেকটা বইয়েরই আমাদের উপদেষ্টা, আমাদের শিক্ষা বোর্ডের, শিক্ষা অধিদপ্তরের যারা আছেন তারা আমাদের চাইতে অনেক অভিজ্ঞ। এটা তোমাদের জেনে রাখতে হবে যে আমরা কিছু শুরু করতে গেলে আগে তার ইতিহাস জানতে হবে, আগে ওই বইটা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, এখানে কি কি হচ্ছে বা কি কি লেখা আছে বা তারা কি কি ইনফরমেশন আমাদের জন্য রেখে গেছেন। ক্লিয়ার? এটা হলো আমাদের যে থিম বা যেটা হওয়া উচিত, বা আরও কিছু এমন কোনো যে শব্দ আমরা বলতে পারি যে কোনো কিছু শুরুর আগে একটা প্রস্তুতিমূলক যে প্রিপারেশন, প্রস্তুতিমূলক যে ধাপ, প্রস্তুতিমূলক যে সময়টা আমাদের দরকার, সেটা হলো এই প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকেই আমরা আসলে পরবর্তী অধ্যায়ে যেতে পারবো। একটা স্টেজ লাভ দিয়ে আর একটা স্টেজে গেলে আমরা খুব ভালো ফল আশা করতে পারি না। দ্বিতীয়ত হলো তোমরা এই প্রথম অধ্যায়ের পেজগুলা উল্টায় দেখলে অবশ্যই বুঝতে পারবা, এমনকি এমসিকিউ যে তোমরা পড়ে থাকো সেক্ষেত্রে দেখতে পারবা যে প্রথম অধ্যায়ের উপর অনেক এমসিকিউ আসে। এখানে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের ভেতরে খুব একটা যে গুরুত্বপূর্ণ সেটা না বলে এই প্রথম অধ্যায় গুরুত্বহীন এটা বলা যাবে না। সৃজনশীল প্রশ্নপত্রে দু একটা করে অবশ্যই তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। যেমন দ্বিপদ নামকরণ হতে পারে, জীববিজ্ঞানের শ্রেণীকরণ হতে পারে, জীববিজ্ঞানের শাখা নিয়ে কথা হতে পারে, কিংবা মনে করো আমাদের তো সৃষ্টির রহস্য বলতে পারো, পুরো বিজ্ঞানের উপর কথা যেগুলো আসে। তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখবা প্রথম অধ্যায়ে অনেক বিজ্ঞানীদের তাদের যে শ্রমের ফসল, বিজ্ঞানীদের যে শ্রমের সার্থকতা, যে ব্যর্থতা, যে সীমাবদ্ধতা, এগুলা তারা উল্লেখ করে রেখেছেন। কেন? যাতে করে আমরা বুঝতে পারি কোন বিজ্ঞানী কোন বিষয় নিয়ে গবেষণা করেছেন, কোন বিজ্ঞানী আমাদের জন্য কি কল্যাণকর আবিষ্কার করেছেন। আমি দু একটা নাম বলি, যেমন ক্যারোলাস লিনিয়াস। ইনি কি করেছেন?
ক্যারোলাস লিনেস কি করেছেন পরে বলবো। আচ্ছা, আগেই যদি সব বলে দিই তাহলে তার হলো না। দু একটা নাম বলি, সলিম আলী, অ্যারিস্টটল, আইনস্টাইন, প্লেটো, কেপলার, এনারা হলেন সবাই বিশেষজ্ঞ, সবাই বিজ্ঞানী। এক একজন এক একটা সেক্টর নিয়ে আবিষ্কার করেছেন, এক একটা সেক্টর নিয়ে কথা বলেছেন। তারা দীর্ঘদিনের গবেষণার ফসল যে এক পেজে লেখা আছে সারসংক্ষেপ, এটা অবশ্যই আমাদের জানা উচিত। ধরে নাও এমসিকিউ পরীক্ষাতে তোমাদের হুট করে একটা বলে দিল যে ক্যারোলাস দ্বিপদ নামকরণের জনক এর নাম কি, কিংবা বলে দিল জীববিজ্ঞানের যে শ্রেণী বিভাগ, জীব জগতের যে বিভাগ, এটা কে তৈরি করেছে, 4টা বিজ্ঞানীর নাম দিল। আদৌ কি তোমরা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত পাবা এটা? যদি পেয়েও থাকো তাহলে তোমরা পরিপূর্ণভাবে জানতে পারবা না। আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদের যে এই বিষয়ে এই প্রথম অধ্যায়ের গুরুত্বটা কতটুকু, তাই না? তাহলে আর কথা না বলি, তোমরা যারা নতুন 10-এ আসছো তাহলে অবশ্যই বুঝবা যে ক্লাস 9-এ আমাদের কি কি ত্রুটি ছিল, বা ক্লাস 9-এ আমরা কি কি ফাঁকি দিয়ে এসছি, অথবা 10ম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়ে বর্তমানে এসএসসির পরীক্ষা দেওয়ার প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বাসায় ভালো করে এটা দেখে নিবা। আর আমি যেটা বলবো, আমি যা যা তোমাদেরকে ইঙ্গিত দেব, তোমরা যদি এটা ভালো মনে করে তোমাদের মঙ্গলের জন্য যদি মনে করো যে স্যার আমাদের বললো এটা আমরা একটু দেখি, তাহলে তো খুবই ভালো, তোমাদের সাধুবাদ। আর যারা মনে করবা যে না এগুলা দরকার নাই, তাদের প্রতি আসলে কিছু বলার নেই। তবে একজন ছাত্রের বৈশিষ্ট্য এরকম হওয়া উচিত নয়। আমার কথা তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে, এতগুলা কথা বলার পিছনে একটাই রহস্য বা একটাই কারণ, কোনো শিক্ষকই তার ছাত্রের খারাপ চায় না, কেউ চায় না। একজন শিক্ষক অবশ্যই প্রাণপণে চেষ্টা করে তার স্টুডেন্টকে, তার শিক্ষার্থীকে তার ভেতরে যত জ্ঞান আছে সমস্ত কিছু উজাড় করে দিতে চায়। তোমরা শুধু এটা রিসিভ করবা। তোমরা অনেকেই ফিল করো যে পদার্থবিজ্ঞানের একটা আলাদা রস আছে, ওখানে কিছু ল দেওয়া আছে, যে লগুলো বাস্তব যে প্রয়োগ সেটা তোমরা দেখতে পাও, তোমরা তাতে আনন্দ বোধ করো। কেমিস্ট্রিতে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেটা আমাদের চলতি সময়ে প্রতিদিনের জীবনে কিছু কিছু কাজে লাগে, যেটা তোমাদের আনন্দ দিতে পারে। যেমন আছে একটা ব্যাপন আছে না তোমাদের ক্লাস 9-এ, ক্লাস 10-এ রসায়ন বিজ্ঞানে ব্যাপন আছে তো, কিংবা পরমাণুর গঠন, ফিশন, ফিউশন। কিন্তু অনেকের কাছে মনে হয় জীববিজ্ঞান এটা কেমন একটা বিষয়। বিশ্বাস করো, জীববিজ্ঞানে অনেক ভালো একটা মজার সাবজেক্ট। তোমরা যদি মন দিয়ে এখানে শুনে থাকো অথবা মন দিয়ে পড়ে থাকো, বুঝে থাকো, জীববিজ্ঞানেও তোমরা অনেক মজা পাবা। কখনো কি ফিল করো যে আমরা এই যে খাচ্ছি, আমরা চলছি ফিরছি, কথা বলছি, এলা কিভাবে সম্ভব? এই যে এত কিছু আইডেন্টিফিকেশান, এটা শালিক পাখি, ওটা কাক পাখি, এটা মুরগি, এটা গরু, এটা মানুষ, এটা উপজাতি, এটা কিভাবে সম্ভব? এটা বাদই দিলা, আমরা কিভাবে আমরা ছোট থেকে বড় হচ্ছি, তাই না? আমরা ছোট থেকে বড় হচ্ছি, ধাপে ধাপে বড় হচ্ছি, আবার মৃত্যুবরণ করছি, আবার কি হলো, আমাদের পরবর্তী বংশধররা আবার আসলো, চলতেই আছে। এই যে বংশবিস্তার, এটা কিন্তু বিরাট একটা ইতিহাস। অনেক এটা কি বলবো, তোমরা যদি মনে করো যে এটা অনেক মজার একটা বিষয়, তাহলে খুব মজার। আর যদি নিরাশ হয়ে ফিরে থাকো, মুখ ঘুরাই নিয়ে থাকো, তাহলে কিছুই পাবা না। আমরা খাচ্ছি, আমাদের হজম হচ্ছে, আমরা শক্তি পাচ্ছি, আবার কি হচ্ছে, কিছু উৎসৃষ্ট বের করে দিচ্ছি, আমাদের প্রতিদিন নখ বাড়তেছে, চুল বাড়ছে, আমাদের বয়স হচ্ছে, টিউমার হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কত কি হচ্ছে না? এরা কি অন্য কোথাও? সব জীববিজ্ঞানের আন্ডারে। যাই হোক, আমরা আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। এখানে দেখছো আমি কিছু লিখে রাখছি, তার ভিতর দুটো টপিকস নিয়ে কথা বলবো। টপিকস দুটো হলো কি, জীববিজ্ঞানের শাখা এবং শ্রেণীবিন্যাস।
তো জীববিজ্ঞানের শাখা এবং শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলার আগেই আমি তোমাদের জন্য জানাতে চাচ্ছি যে জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝি। জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝি? জীববিজ্ঞান দেখো, জীববিজ্ঞান এই যে এই কথাটা ছোট্ট, এই কথাটা খুবই ছোট কথা, কিন্তু যদি মনে করো এর বিস্তার দেখব আমরা, তাহলে আমাদের চারিপাশে যে জগৎটা আছে এদিকে একটু চোখ বুলাইলে তোমরা অবশ্যই দেখতে পাবা এই জীবের বিস্তারটা কতটুকু। মাটির নিচে থেকে ওপর পর্যন্ত, বায়ুমণ্ডল পর্যন্ত, অর্থাৎ মাটির গভীরতা থেকে বায়ুমণ্ডল পর্যন্ত আমরা এই জীবের অস্তিত্ব খুঁজে পাই। এখন যদি বলো কিভাবে, আমরা অণুজীবের কথা শুনেছি, ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলো আমরা চোখে দেখি না। সেই জীবগুলা কি শুধু আমাদের শরীরে বায়ুমণ্ডলেই আছে, মাটিতে নাই, উদ্ভিদের জন্য কাজে লাগে না? তাহলে এখন ভাবো এই জীবের বিস্তারটা কতটুকু। আমরা চলতে ফিরতে সব সময় জীবের সঙ্গে লাগে। আমরা খাচ্ছি, আমাদের খাবার দিচ্ছে কি? উদ্ভিদ। আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা প্রশ্বাস ছাড়ছি। এটা যে একটা ইকুয়ালাইজেশন, এটাকে আরও একটা ভালো বাংলাতে বলা যায়, সেটা হলো যে ভারসাম্যবোধ, ভারসাম্য রক্ষা করা। আমরা যে নাক দিয়ে বারবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তাহলে বায়ুমণ্ডলে তো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, কিন্তু এই বায়ুমণ্ডল অক্সিজেন আবার কমিয়ে দিচ্ছে কে? আমাদের এই উদ্ভিদ। আমাদের নিঃশ্বাসে অক্সিজেন দরকার, এই অক্সিজেন পাচ্ছি কোথা থেকে? কোথা থেকে উৎপাদন হচ্ছে? আমাদের এই উদ্ভিদ দিচ্ছে। আমরা ফল খাচ্ছি, খেজুর খাচ্ছি, কমলা খাচ্ছি, আপেল খাচ্ছি, যাই বলো না কেন, আমাদের প্রধান খাদ্যের মূল উৎসই কিন্তু উদ্ভিদ। এটা মাথায় রাখতে হবে। উদ্ভিদরাও কিন্তু এক প্রকার জীব, কারণ তাদের জীবন আছে। বুঝতে পেরেছ? যাই হোক, জীব বিজ্ঞান এটা কোথা থেকে আসলো? এখানটা মূলত তোমার জীব হলো, জীব কথাটা হলো তোমার বায়োস। এটা হলো বায়োস, BIOS, এটাস। আর বিজ্ঞান LOGOUS, লোগাস। বায়োস অ্যান্ড লোগাস। যে জীববিজ্ঞানের আমরা মানে জানি কি, এটা কি? বায়োলজি, বায়োলজি, তাই না? বায়োলজি বাংলা হিসাবে আমরা জানি কি? জীববিজ্ঞান। কিন্তু এই বায়োলজিটা কোথা থেকে আসলো? বায়োলজিটা কোথা থেকে আসলো তার ব্যাখ্যাটা অবশ্যই এখানে বুঝতে পেরেছ। এটা হলো জীবন, এটা জীবন, আর এটা হলো জ্ঞান। তোমরা কি বুঝতে পারছো লেখা? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে বায়োলজি, জীববিজ্ঞান, এই বায়োলজি কথাটার উৎপত্তি হলো কি? বায়োস এবং লোগাস থেকে। বায়োস শব্দের অর্থ জীবন, লোগাস হলো জ্ঞান। এই জীবন এবং জ্ঞান, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, জীবন সম্পর্কিত যে জ্ঞানটা হলো পাবো আমরা যে পুস্তকে, যে বইয়ে জীবন সম্পর্কিত সকল ধরনের জ্ঞান অর্জন করতে পারবো, সেই বইটাকেই, সেই পুস্তককেই আমরা বলবো কি? জীববিজ্ঞান অথবা জীবন বিজ্ঞান। তোমরা কি এটা কখনো এইভাবে শুনেছো আগে? তোমরা প্রথম অধ্যায় ভালো করে পড়ো নাই, অথবা ভালো করে গুরুত্ব দাও নাই, এ কারণেই তোমরা হয়তোবা জানো না, হয়তোবা জানো না। আমার যেটা বিশ্বাস যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রথম অধ্যায়টাকে অ্যাভয়েড করে যায়। সেটা তোমাদেরও দোষ নেই, তোমরা এর জন্য দায়ীও না। আমরাই, আমাদের মতন শিক্ষক যারা আছি, আমরা অনেক সময় নিজের স্বার্থে এই প্রথম অধ্যায়টাকে অ্যাভয়েড করে যাই। যাই হোক, তোমরা যেটা জানলা জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞান কোথা থেকে কিভাবে আসলো, তবে একটা জিনিস মনে রাখবা, এই দুটো কিন্তু ল্যাটিন শব্দ। আমি এবার ক্লিয়ার মুছে দিচ্ছি। হ্যাঁ,
তাহলে জীবন বিজ্ঞান সম্পর্কে আমরা জানলাম বা জীববিজ্ঞান সম্পর্কে জানলাম। এখন দেখো এখানে লেখা আছে প্রথম কথা জীববিজ্ঞানের শাখা। জীববিজ্ঞানের শাখা কি? জীববিজ্ঞানের শাখাটা কি? তোমরা দশম শ্রেণীর স্টুডেন্ট, সেই হিসাবে বা সেই অর্থে বিগত ক্লাসগুলোতে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত যে জ্ঞান অর্জন করেছো সেখানে অবশ্যই দেখছো কিছু না কিছু টপিকসের প্রকারভেদ থাকে। যেমন কি বলি আমি তোমাকে, বলো তো, মানুষ, আমরা মানুষ, এই মানুষেরও একটা প্রকারভেদ আছে, তাই নাই? কি কি? নারী পুরুষ, একটা নারী দুটা পুরুষ, তাহলে নারী পুরুষ দুটো প্রকারভেদ। কিন্তু আমরা 1 নম্বর কথা কি, আমরা মানুষ। আমরা মানুষ, এই মানুষকে দুভাগে ভাগ করলাম, কি কি? নারী পুরুষ। এর ভিতরে আবার দেখো পুরুষ, পুরুষের বা নারীর শরীরের যে গঠন এর উপরেও ভাগ আছে। যেমন আমরা দেখে এসেছি কি, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দেখে আসছি না? কোষ কয় প্রকার? 2 প্রকার। আরও বলি, আমাদের যে দৈহিক গঠন, এই দৈহিক গঠনের কিছু মৌলিক উপাদান আছে যেগুলা কেবলমাত্র ভিতরেরই কাজ করবে, আবার কিছু বাইরের কাজ করবে। তোমরা এটা পড়ছো না? পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, যেগুলো আমরা ইচ্ছা করলে নড়াচড়া করতে পারি। এই যে হাত নাড়াচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে হাত নাড়াচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে এমন করে মুছতেছি, তাই না? তাহলে এই যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে যে পেশিগুলোকে নড়াইতে পারি সেগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি, যেগুলোকে নড়াইতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো অনৈচ্ছিক পেশি। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেরই প্রকারভেদ থাকে। কিছু কিছু ক্ষেত্রে সবারই যে প্রকারভেদ থাকবে এমন কোনো মানে নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো প্রকারভেদ থাকে। তো সেরকমই এই যে আমি কথা বললাম জীবন বিজ্ঞান, এই জীববিজ্ঞানের শাখা কি কি শাখা আছে, এর বিস্তার কতটুকু, আমি প্রথমেই বলে রাখছি। আমার এই গল্পের শুরুতে তোমাদের প্রথমেই ইনফরমেশন দিয়ে রাখছি যে জীববিজ্ঞানের বিস্তার কতটুকু, যা তোমরা জানলে অবাক হয়ে যাবা। জীববিজ্ঞানের শাখা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে তোমাদের একটু তথ্য দিতে চাই আমি। এই তথ্যটা এরকম যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম যখন তোমার এই শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলতেছে বা কথা বলার চেষ্টা করছে অথবা গবেষণা করছে, তখন তার মূল উদ্দেশ্য ছিল কি? মূল উদ্দেশ্য ছিল হলো তাদের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা, বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে শ্রেণীকরণ করা। তো এই যে শাখা আসলো কোত্থেকে, কিভাবে আসলো, শ্রেণীকরণও ঠিক এরকম কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে 2টো শাখায় ভাগ করা যায়। কি কি? একটা হলো মৌলিক শাখা, 2 নম্বর হলো ভৌতিক শাখা বা ফলিত শাখা। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি এটাকে যে দেখো মৌলিক শাখা হলো কই? মৌলিক শাখা হলো ফান্ডামেন্টাল ব্রাঞ্চ। ফান্ডামেন্টাল ব্রাঞ্চ, মৌলিক শাখা। ফলিত শাখাটা কি? ফলিত শাখাটা হলো অ্যাপ্লাইড। এটাকে কি বলবো আমরা? অ্যাপ্লাইড ব্রাঞ্চ। অ্যাপ্লাইড ব্রাঞ্চ। এইবার নিশ্চয়ই তোমরা কিছুটা ফিল করতে পারছো যে মৌলিক শাখা আমরা কিন্তু এ পর্যন্ত অনেক কিছু শিখে আসছি। মৌলিক মানে কি? যাকে ভাঙা যাবে না বা যেখান থেকে আর কোনো কিছু করা যাবে না। আর এটা কি? ফলিত শাখা মানে কি? অ্যাপ্লাইড, যেটাকে আমরা প্রয়োগ করি। প্রয়োগ করি কখন? মৌলিক শাখাকে কেন্দ্র হিসাবে, মৌলিক শাখাকে প্রধান করে আমরা এর প্রয়োগ ঘটাই বাস্তব জীবনে। তাহলে এই মৌলিক শাখার যখন আমরা হাতিয়ার করব, মৌলিক শাখাকে হাতিয়ার করে তার প্রয়োগ করব। যেমন কি বলি আমরা? হাতিয়ার হলো আমার হাত, আর আমার ভাত খাচ্ছি, তাহলে হাতের যে প্রয়োগ, হাতের যে ব্যবহার, এটা হলো মৌলিক।
আর আমার যে খাওয়ার যে উপায়, বা আমরা যে ভাত খাচ্ছি, ফল খাচ্ছি, পানি খাচ্ছি, তাই না, এই যে প্রয়োগ ঘটাচ্ছি, কিসের ব্যবহার করছি আমরা, এই যে এই শাখাটার ব্যবহার করছি। আমার শারীরিক গঠনে কি কি শাখা আছে, হাত আছে, আঙুল আছে, চুল আছে, পা আছে। আমরা কি সবসময় একই হাত পা যে বিভিন্ন শাখা, এই শাখা দিয়ে কি এক ধরনের প্রয়োগ করি? পায়ের প্রয়োগ একরকম, হাতের প্রয়োগ একরকম, আবার কি ডান হাতের প্রয়োগ একরকম, বাম হাতের প্রয়োগ একরকম, তাই না? ঠিক বিষয়টা এরকম, মৌলিক শাখাকে মানব কল্যাণের জন্য ব্যবহারটাই হলো ফলিত শাখা। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। এটার মানব কল্যাণের জন্য যখন ব্যবহার করা হবে এই মৌলিক শাখাকে, তখন সেটা হবে কি অ্যাপ্লাইড ব্রাঞ্চ অথবা কি ফলিত শাখা। আমরা একটু এক নজরে দেখে নিই যে মৌলিক শাখাতে কি কি আছে। তার ভিতর দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে আছে মরফোলজি। আমি একটু চেক করে নিই। মরফোলজি, একটু ওয়েট প্লিজ। মরফোলজি দেখতে পাচ্ছ? তারপরে আছে কি ট্যাক্সোনমি, আছে না? তারপরে আছে কি দেখো, ফিজিওলজি। তারপরে আছে কি হিস্টোলজি। তারপরে সাইটোলজি। তারপর কি এমব্রায়োলজি। তোমরা একটু ভালো করে, এখানে এভাবে চোখ না দিলেও সমস্যা নেই, তোমাদের বইয়ে এই শাখাগুলোর উল্লেখ আছে। আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিচ্ছি। মরফোলজির কাজ কি? অঙ্গবিদ্যা নিয়ে কাজ করে, কি কি অঙ্গ আছে। তারপরে কি হলো ট্যাক্সোনমি, শ্রেণী বিন্যাস। ট্যাক্সোনমি হলো শ্রেণী বিন্যাস। এই যে বললাম আমি একটু আগে যে তোমাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আমাদের কি করছে, দ্বিপদ নামকরণ করছে, আবার কি বীজগণিত শ্রেণীকরণ করেছে, তাই না? দেখো এখানে দেখবা অবশ্যই যে আমরা কি কি আলোচনা করছি। অঙ্গ সংস্থান বিদ্যা, বাংলা কথা হলো অঙ্গ সংস্থান বিদ্যা। এখানে দেখো, এটা কি বলবো আমরা, এটাকে বলছি আমরা কি অঙ্গ সংস্থান বিদ্যা। আমি পুরোটা অথবা লিখে দিতে পারছি না তোমাদের। এটা হলো কি শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তোমরা অবশ্যই ভালো করে তোমাদের বইয়ে এটা দেখে নিবা। এটা কি হলো ফিজিওলজিটি কি? এটা কি জানো? ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল সায়েন্স কি আসছে, তাহলে এটা হলো কি শরীরবিদ্যা। তারপর কি আছে হিস্টোলজিকে আমরা হচ্ছে হিস্ট্রি বলি না। তারপরে হিস্ট্রিক্যাল বলি তো। তাহলে এখানে আমরা দেখো হিস্টোলজির আমাদের যে কিভাবে বোঝাই, আমাদের যে শরীরে আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের বৃদ্ধি হচ্ছে, আমাদের দৈহিক পরিবর্তন হচ্ছে, যে ইতিহাস বা যে ঘটনা চক্রে বা ঘটনার বিভিন্ন দশা অতিক্রম করে আমাদের যে দৈহিক গঠনগুলার পরিবর্তন হয়, সেটাকে আমরা হিস্ট্রি হিসাবে আখ্যায়িত করব কোথায়? জীববিজ্ঞানে। তাহলে আমরা এটাকে বলবো কি, আমাদের শরীরের প্রধান ক্ষুদ্রতম একক কি এটা জানি না? কোষ। আবার কি কোষ কি দিয়ে গঠিত? বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্র দিয়ে না? তাহলে আমরা কি বলবো কি? এটা টিস্যু বিদ্যা। এরকমই আছে কি সাইটোলজিটা কি তোমরা অবশ্যই জানো। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের সাইটোপ্লাজম নাম শুনেছ। সাইটোপ্লাজম হলো আমাদের সজীব যে
কোষের যে সজীব এটা অবেদ্য যে ঝিল্লিটা থাকে বা পিচ্ছিল পদার্থ মতো মনে হয় তোমাদের কাছে সাইটোপ্লাজমের ভিতরে যে দানাদার পদার্থগুলো দেখেছো, এটা হলো কিন্তু আমাদের সাইটোলজি, প্রোটোপ্লাজম, এই দুটো উপাদান কিন্তু আমাদের কি বলবো জীবকোষের প্রাণ বলতে পারো, জীবকোষের বাঁচিয়ে রাখার, জীবকোষ যে জীবিত থাকে আমাদের এই যে গায়ে থেকে দেখা যাচ্ছে আমাদের শরীর থেকে অনেক সময় মৃত আমরা উঠে আসে, আমরা বলি মৃত কোষ, কিন্তু জীবকোষকে সচল বা সজীব রাখছে কে রাখছে এটা? তাহলে সাইটোলজি, তারপর কি এমব্রায়োলজি, জেনেটিক্স, ইভলিউশন, তারপরে কি ইকোলজি। ইকোলজি তোমরা জানো, ইকোলজি খুব ইজি বিষয়, তোমরা এটা দেখে আসছো। তারপরে কি বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফির বিষয়টা তোমরা ডিসকভারিতে অথবা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলোতে যে এটাকে কি বলে হিস্ট্রিগুলো দেখো, যে দক্ষিণ আফ্রিকা তাতে এই আছে, অ্যামাজন জঙ্গলে এটা আছে। এই যে ভৌগোলিক যে জীববিজ্ঞানের যে ভৌগোলিক যে বিস্তার, অ্যামাজন জঙ্গলে কি কি প্রভাব বেশি, সাপের প্রভাব কোথায় বেশি, বাংলাদেশে কোন প্রজাতির পাখি সবচেয়ে বেশি বসবাস করে মজা পায়, শীত প্রধান পাখিরা কেন বাংলাদেশে আসে, এই যে তোমার ভৌগোলিক যে একটা দৃষ্টিভঙ্গি তাদের বসবাসের উপর নির্ভর করে হয়, সেটাই হলো বায়োজিওগ্রাফি নিয়ে কথা বলে। ইভলিউশন হলো কি সৃষ্টিতত্ত্ব, এটা কি সৃষ্টিতত্ত্ব। সৃষ্টিতত্ত্ব এক বিশদ একটা খণ্ড, বিশদ আলোচনার বিষয়। তোমরা বড় ক্লাসে যদি সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা যদি বেশি আরো বড় ইয়েতে যাও, অনার্স ক্লাস, স্যার দেরি হবে আমার, সেখানে দেখবো আমাদের প্রত্যেকটা এই অঙ্গসংস্থান বা এই প্রত্যেকটা মৌলিক শাখার উপর এক একটি বড় বড় বই পাবো। আমরা এখানে ক্ষুদ্র আকারে জানলাম। যাই হোক, বেশি আর কথা না বলি। এই যে টিস্যুবিদ্যা, শরীরবিদ্যা, শ্রেণীকরণবিদ্যা, অঙ্গসংস্থান, তারপরে কি বললাম ইভলিউশন, ইকোলজি, বায়োলজি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আছে। যাই হোক, এটার প্রয়োগ করব আমরা যেভাবে, সেটা হলো দেখো ফিশারিজ, মৎস্যবিদ্যা। জীববিজ্ঞানের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা কোথায় প্রয়োগ ঘটাবো? ফিশারিজ, এটা কি হলো মৎস্যবিদ্যা। তারপরে কি মাইক্রোবায়োলজি, বাংলা কি অণুজীববিদ্যা। অণুজীববিদ্যা কি যেসব প্রাণী বলতে পারো এটাকে, যেসব প্রাণীদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, শক্তিশালী ইলেকট্রনিক যে অণুবীক্ষণ যন্ত্র আছে সেটা আমাদের সাহায্য করে এদেরকে দেখতে। এরা সাধারণত আমরা কখনোই দেখতে পাবো না খালি চোখে, মাইক্রোবায়োলজির যে ইগুলো আছে। তারপরে কি আছে এগ্রিকালচার বাংলা তোমরা জানো, এটা খুব সহজ, এগ্রিকালচার জানো। তারপরে কি হচ্ছে বায়োকেমিস্ট্রিটা খুব মজাদার একটা বিষয়, এর অনুরাসায়নিক বিদ্যা। তারপর হলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে আমরা হাইব্রিড বলে থাকি না, যে আমরা পোলট্রি খাচ্ছি এখন, কিংবা বিদেশি গরু আসছে, কিংবা এই যে আমরা বড়ই বা কুল যাকে বলি, আমাদের দেশি বড়ই গাছে ছোট ছোট বড়ই হয় না, কুল হয় না, কিন্তু বর্তমানে আমরা দেখা যাচ্ছে থাই যেগুলো আসছে, আপেল কুল বলি, বাউ কুল বলি, এগুলো কিন্তু সব হাইব্রিড। তাহলে এই যে একটা প্রজাতি থেকে অধিকতর উন্নত পুষ্টিগুণ বজায় রেখে অধিকতর উন্নত জাতের যে ফলনশীল যে আবিষ্কারগুলো আসে, সেগুলাই হচ্ছে এটা কি কোথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। তারপরে কি হলো এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান কেমন হওয়া উচিত। এটা আমি আসলে কথা বলতে এখন যদি এগুলা নিয়ে ডিটেলস আলাপ করা যায় তাহলে 20 মিনিট 30 মিনিট তো সম্ভব না, এটা তো বুঝতে পারছো আশা করি। প্রত্যেকটা শাখারই একটা বিশদ আলোচনা হবে, বিশদ আলোচনা দেওয়া যায়, কিন্তু আসলে সময় সীমিত বা কিছু সীমাবদ্ধতার কারণে তোমাদেরকে আমি বলবো শুধু যে তোমরা এই বিষয়গুলো জেনে নিবা। ইটিসি অর্থাৎ আমি এখানে আরও আছে, এই ফলিত শাখার অর্থাৎ ব্যবহারিক শাখার আরও নাম আছে, তোমরা কাইন্ডলি তোমাদের বই দেখে নিবা। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে চলার পথে যদি কখনো যদি তোমাদের কোনো শব্দ নিয়ে তোমার কনফিউশন তৈরি হয়, আমরা কিন্তু বাংলাদেশে বর্তমানে 85% মানুষই কিন্তু অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করে থাকি। তোমরা একটু ট্রাই করে দেখো না, যদি কখনো কনফিউশন হয় গুগলে একটা সার্চ দিয়ে দেখো, তারা আছে তোমাদের সাহায্যের জন্য, আছে না?
জীববিজ্ঞানের শাখা নিয়ে কথা হলো। এবার আমরা কি বলবো, শ্রেণীবিন্যাস নিয়ে কথা। শ্রেণীবিন্যাস কে করে, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস কে করে এটা তোমরা পড়ছো, জানো, কিন্তু সম্পূর্ণটা আমি জানাতে চাই, সম্পূর্ণটা জানাতে চাই। এই শ্রেণীবিন্যাসটা হলো মূলত দুইটি ভাগে বিভক্ত। সুপার কিংডম, সুপার কিংডম এটা হলো কি SUPER কিংডম 1, আবার কি এটা সুপার কিংডম 2। এইটাতে আছে তোমার, তোমরা 6-7-এ পড়ে আসছো, 6-7-এ পড়েছো অবশ্যই, কিন্তু জানো না যে কিভাবে এখানে আসছে। আমরা পড়ে আসছি মরেরা, প্রোটিস্টা, তারপরে অ্যানিমিলিয়া, ফানজাই পড়ে আসছি না। এইটা হলো তোমার প্রোক্যারিওটা। এটা কি প্রোক্যারিওটা, ক্যারিওটা। এটা এখানে আসলো কি ইউক্যারিওটা, সরি ইউক্যারিওটা। এই যে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা তোমরা কিন্তু পড়ে আসছো, কিন্তু জানো না কিভাবে আসলো। প্রোক্যারিওটা হলো কি আদিকোষী, এখানে আসলো কি শুধুমাত্র মনেরা, MONERA, মনেরা। আর এই যে ইউক্যারিওটা, এখানে আসবে কি বাকি চারটা কি কি আছে বলো তো, জানো? জানো না। প্রোটিস্টা, তারপরে দেখো ফানজাই, তারপরে কি প্লান্টিভ, তারপরে হলো কি অ্যানিমেলিয়া। ক্লিয়ার? এই যে শ্রেণীবিন্যাস, সময় স্বল্পতার কারণে আমি আজকে তোমাদের কাছে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আশা করি তোমরা দেখে নিবা। আর একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই অধ্যায়টার উপরে একটু ভালো করে, বেশি না বেশি সময় দিতে হবে না, শুধু মনোযোগ সহকারে 2টা দিন বা 2 ঘন্টা সময় দিও, ভালো লাগবে তোমাদের, ভালো লাগবে। আর আশা করি আমি তোমাদের নিয়ে আরও কথা বলবো, এটা কেমন করে আসলো, তারপর এখানে আরও কিছু কথা আছে দ্বিপদ নামকরণ নিয়ে। হোপ দ্যাট তোমরা সবাই আমার ক্লাসে উপস্থিত থাকবা, তোমাদের মতামত জানাবা। আমি তোমাদের দ্বিপদ নামকরণ ইতিহাস, তারপরে বাংলাদেশের দ্বিপদ নামকরণ ইতিহাসে যে কোডগুলো আছে, যেমন ICZN, তারপরে হচ্ছে ICBN, এগুলা নিয়ে কথা বলবো একটু। এগুলা নিয়ে যখন কথা বলবো তোমাদের আর একটু ভালো লাগার কথা। তো ততদিন তোমরা ভালো থাকো। আর এখন যে আলোচনাগুলো হলো, এটা অবশ্যই বাসায় দেখবা। মৌলিক শাখা, বিশেষ করে মৌলিক শাখা এবং ফলিত শাখা, এটা মুখস্থ থাকতে হবে। এই কারণে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন MCQতে এটা খুব কাজে দিবে, এটা অবশ্যই মনে রাখবা। তোমাদের বইয়ে আছে, তোমরা বই খুঁজলেই পাবা। তো ঠিক আছে, ততদিনে ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।